উপন্যাস চিত্তচিরে চৈত্র মাস, পর্ব 10। রাতের কালো আকাশে যেন বিরহের ছাপ, তারাদের নিশ্চপতা রাতকে করেছে আরো গভীর। চিত্রা ছাদের গাছগুলোতে সযত্নে পানি ঢালছে। সচরাচর রাতে গাছে কেউ পানি ঢালে না, কিন্তু মন খারাপ দূর করার জন্য সচরাচরের কাজগুলো থেকে বেরিয়ে অন্যরকম কিছু করা উচিত। চিলেকোঠার ঘর থেকে বাহার ভাইয়ের গুনগুনিয়ে গাওয়া গানের শব্দ আসছে। চিতা দীর্ঘশ্বাস ফেলল। হাসতে খেলতে থাকা জীবনটার কি নিদারুণ পরিবর্তন হয়ে গেল এই 1 মাসের মাঝে। সময় বদলাতে সত্যি সময় লাগে না। শুনলাম তোমার নাকি হক মেরে খাওয়ার সময় ফুরিয়েছে। শক্ত গম্ভীর পুরুষালী কণ্ঠে থমকালো চিত্রা। গম্ভীর কণ্ঠ হলেও কণ্ঠের মাঝে ঠাট্টার সুর। চিত্রা তপ্ত শ্বাস ফেলল, ক্লান্ত কণ্ঠে বলল, বাহার ভাই, ভাঙা মানুষকে আর না ভাঙলেও তো পারেন। আমি ক্লান্ত। চিত্রার কথায় বাহারে তেমন পরিবর্তন দেখা দিল না, তবে উচ্চস্বরের হাসির শব্দ ভেসে এলো। চিত্রা সেই শব্দ শুনে হতাশার এক শ্বাস ফেলল। এহেন সময় এমন উদ্ভট উচ্চারণ বাহারের থেকেই আশা করা যায়। মানুষটা তো বরাবরই এমন, রাগ করে আর লাভ কি। চিত্রাকে চুপ থাকতে দেখেও হেলদোল দেখালো না বাহার, বরং বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, বুঝলে মেয়ে, এই জীবনে এত দ্রুত ক্লান্ত হলে চলবে না। তোমার তো সবে বাস্তবতা শুরু। যত্নে করা ননির পুতুলের ন্যায় শরীরটাকে এখন বহু ঘাত প্রতিঘাতে লড়াই চালাতে হবে। তৈরি তো? অ্যাসিড তো কেবল হাত পুড়িয়েছিল, বাহারটা এখন প্রায় অকেজো। কে জানতো বাস্তবতা নামক অ্যাসিড আমায় পুরোবে। চিত্রার কথায় চরম বিধ্বস্ততার আভাস। দীর্ঘশ্বাসের হাহাকার নিস্তব্ধতা ভয়ঙ্কর হলো। বাহার ছাদের রেলিংয়ের ওপর ঠেসে বসল। লোকটার কি কোনো ভয় ডর নেই? এমন গাছাড়া ভাব নিয়ে কিভাবে থাকতে পারে মানুষ? তোমার আম্মু কোথায় যেতে পারে বলে মনে হয় তোমার? আমি তো জানি না। বুঝ হওয়ার পর আম্মুকে কোথাও যেতে দেখিনি, তার কলেজ ছাড়া। কিভাবে বুঝবো বলুন? চিন্তা করো না, ফিরে আসবে। আপন মানুষের ভয়ঙ্কর পরিবর্তন দেখার আগেই ফিরে আসুক সে। আমার বড্ড ভয় লাগছে বাহার ভাই। মানুষের বদল কেমন ভয়ঙ্কর। চিত্রার কথায় বাহার হাসল। স্বচ্ছ চোখের পাতায় দেখা দিল অগাধ জলরাশির আনাগোনা। বাহার ভাইয়ের চোখে এই জলরাশিরা বড্ড বেমানাম। বাহার ভাই হলো পাহাড়, যে পাহাড় মাথা উঁচু করে বাঁচে। সে পাহাড়ের বিধ্বস্ততা মানা যায় না। নিচ থেকে দোয়েল ছুটে এলো ছাদে। চিত্রা এবং বাহারের মাঝে তখন নীরবতা। কি যেন ভাবনা ওদের। সেই নীরবতা জালকে ছিঁড়ে দিয়ে আগমন ঘটালো দোয়েল। ধীর কণ্ঠে বলল, চিত্রা আপা, বড় চাচি আপনার নিচে যেতে বলেছে। রাতের রান্নার আয়োজন আপনাকে করতে বলেছে। বড় চাচির নাকি শরীর ভালো লাগছে না। চিত্রা তাজ্জব হয়ে তাকিয়ে রইল দোয়েলের পানে। দোয়েলের বলা কথাটা তার বিশ্বাস হলো না। মনে হলো সে ভুল শুনেছে হয়তো। যে মেয়ে 1 গ্লাস পানি তুলে খায় না, সে কিনা এতগুলো মানুষের রান্না করবে। চিত্রা হতভম্ব অবস্থা দৃষ্টি এড়ায়নি বাহারের। সে পা ঝুলোতে ঝুলোতে বেশ আয়েসি ভঙ্গিতে বলল, মেয়ে, তুমি ঠিক শুনছো। এত অবাক হচ্ছে যে? এখন তোমার বড় চাচির কোমর ব্যথা বাড়বে, মাথা ব্যথা বাড়বে, শরীরের অসুস্থতা বাড়বে, সাথে বাড়বে তোমার প্রতি তার অদৃশ্য অকারণ হিংস্রতা। সাবধানে থেকো মেয়ে। পৃথিবীতে সকল মানুষই খারাপ, তবে কেউ কেউ প্রশংসা পাওয়ার লোভে সুযোগের অভাবে তার খারাপ গুণটা দেখাতে পারে না। তোমার বড় চাচি সুযোগ পেয়েছে এখন, এবার খোলস বদলানোর পালা। চিত্রা কেবল শুনে গেল বাহার ভাইয়ের কঠিন থেকে কঠিন সত্যি কথাগুলো। সত্যি মানুষ তবে খোলস বদলায়? সময়টা সেপ্টেম্বরের মাঝামাঝি। ভ্যাটিকান সিটিতে আজ অবনী বেগমের শেষ দিন। এই তো একটু পর তারা নিজেদের গন্তব্যে রওনা দিবে। এরপর ভুলে যাবে সেই ভ্যাটিকান সিটিকে। এই ভিন দেশে অবনী বেগমকে দান করেছে অগাধ বিশ্বাস ভাঙার যন্ত্রণা। এই ভিন দেশকে সে আর মনে করবে না। সে আর ফিরে চাইবে না এদিকে। ভুলে যাবে সব যা আছে মিছে কলরব। ভুলে গিয়ে যদি ভালো থাকা যায়, তবে ভুলে যাওয়াই শ্রেয়। এয়ারপোর্টে অপেক্ষারত অবনী। ওদের আগ্রহ তার উড়ে যাবার। এদেশে আর যে টিকছে না মন। অনুভূতিদের ভোতা যন্ত্রণায় দিবানিশি যে জ্বালাচ্ছে, তা সে নিতে পারছে না। এদেশ ছেড়ে চলে গিয়ে সমাপ্তি টানবে সে যন্ত্রণার। এয়ারপোর্টের ফর্মালিটি মিটিয়ে আমচা সওদাগর এসে বসলেন অবনী বেগমের সাথে। ছেলেকে অন্য জায়গায় রাখা হয়েছে রেস্টের জন্য। প্লেন ছাড়তে এখনো প্রায়
ঘন্টা দেড়েক দেরি আছে। অবনী বেগম তাকালো আমজাদ সওদাগরের দিকে। লোকটা কি নিয়ে যেন কয়েকদিন যাবৎ চিন্তিত। কেমন অস্বস্তিতে দেখা যায় মানুষটার মুখ জুড়ে। অবনী বেগমকে তাকিয়ে থাকতে দেখে আমজাদ সওদাগর বিব্রত বোধ করলো। কিঞ্চিত হেসে বলল, কিছু বলবে? আমজাদ সওদাগর প্রশ্নের বিপরীতে প্রশ্ন ছিল অবনীয়। তুমি কিছু বলতে চাও? অবনীর প্রশ্নে আমজাদ সওদাগরের অস্বস্তি বাড়ল। সে যে কিছু একটা বলতে চায় তা তার মুখ দেখেই আন্দাজ করা যাচ্ছে, অথচ বলতে পারছে না। অবনী বেগম হয়তো আন্দাজ করতে পারল আমজাদ সওদাগরের না বলা কথাটা। অন্তঃপর ক্ষীণ হাসল, ভারী কণ্ঠে বলল, আজ তোমাকে একটা সত্যি কথা বলি আমজাদ। অনেক বছরে পুষে রাখা মিছে এক আবরণ আজ ছিঁড়ে ফেলি। আমজাদ সওদাগর অবাক হলেন অবনী বেগমের কথায়। ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন, কি কথা? এই যে আমি তোমার মেজ ভাইয়ের প্রাক্তন, এই কথাটার পেছনের ইতিহাস জানাতে চাচ্ছি। আমজাদ সওদাগর বিস্ফোরিত নয়নে অবনী বেগমের দিকে তাকিয়ে রইলেন। এমন সময় এই কথাটা সে আশা করেনি, আর এই বিষয়ে তাদের পরিবারের কখনো খোলামেলা আলোচনা হয়নি। তাই আমার আলোচনা সে কসমিনকালেও হতে পারে তা তার ভাবনার বাহিরে ছিল। অবনী বেগম আমজাদ সওদাগরের হতভম্বতা দেখে কিঞ্চিত হাসল, বেশ আরাম করে বসে বলল, তোমাদের পরিবারে এসেছিলাম মনের পুষে রাখা ক্ষোভ নিয়ে তোমাদের ধ্বংস করে দিতে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তোমাদের প্রতি বেড়ে গেল মায়া, আর আমার ক্ষোভ যে কতটা ভিত্তিহীন ছিল তা বুঝতে শুরু করলাম। তবে হয়তো আজ এসব কিছু বলা অহেতুক, তবে মনে হচ্ছে জীবনের এ পর্যায়ে এসে সত্যিটা তোমার জানা উচিত। কিছু অনুশোচনা তোমাদেরও থাকা উচিত ভুল ভাবার জন্য। আমজাদ সওদাগরের অবাকের পাল্লা ভারী হলো। বিস্মিত কণ্ঠে বলল, কি বলতে চাচ্ছ? যা বলতে চাচ্ছি তা শোনার জন্য তুমি প্রস্তুত হও। আমার জীবনের মুর্মুষ সেই অতীত। সময়টা গ্রীষ্মের মাঝামাঝি। আমাদের গ্রামে তখন ডাকাতের প্রকোপ বেড়েছে। দিনের বেলা তো কাঠফাটা রোদ, আর রাতে হতো তুমুল ঝড়। চারিদিকে পানি বেড়েছে, সেই পানি দিয়ে আসে জলদস্যু। তাই গ্রামে বড় বড় পুলিশ অফিসারে আসে, টহল বসানো হয় জায়গায় জায়গায়। তখন আমি ছিলাম 15-র কিশোরী। এই গ্রাম মোগ্রাম দাবিয়ে বেড়াতাম। একদিন দুপুরেই কাঠফাটা রোদ্দুরুতে দেখা হয় আমার জীবনের সর্বনাশা পুরুষের সাথে। কিশোরী মন তখন সেই অপরিচিত পুরুষটার সান্নিধ্যে এসে কেমন কেঁপে উঠল। সেই প্রথম আমি অনুভব করলাম বিশেষ কিছু, যা কখনো আমি এর আগে অনুভব করিনি। এক দুপুরে সেই অপরিচিত পুরুষকে প্রথম দেখে আমি ভয়ে কেঁদে দেওয়ার উপক্রম। লোকটা কি সুন্দর করে আমাকে কাঁদতে না করলেও কি সুন্দর তার কথা, কিন্তু ভয়টা এতই চেকে ধরেছিল যে রাতে গা কাঁপিয়ে জ্বর এলো আমার। ঘরে আব্বা একা মানুষ, আমার তখন ধুম জ্বর। মধ্যরাতে বাবা মেয়ের তখন বেহাল অবস্থা। তখন গ্রামে তো তেমন ডাক্তার ছিল না। জ্বরে আমার দাঁতের সাথে দাঁত লেগে আসার উপক্রম। বাহিরে তুমুল ঝড়, তন্মধ্যেই বাহির থেকে গাড়ির শব্দ পাওয়া গেল, যা তুমুল বৃষ্টির ছাট পেরিয়ে শোনা গেল। বাবা ছুটে বাহিরে গেলেন। আমি তখন প্রায় জ্ঞান হারিয়ে ফেলবো অবস্থা। ঝাপসা চোখে দেখলাম দুপুরে সেই অপরিচিত পুলিশ অফিসারটাকে। হন্তদন্ত হয়ে আমাদের ঘরে এসেছে, পাশে আর একজন অফিসারও। দ্বিতীয়বার লোকটিকে দেখে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরে এলো তখন দেখি আমাদের সদরের হসপিটালে আমি ভর্তি। চারপাশে রোদের ঝিলিক। জানতে পারলাম পুরো একটা রাত আমি অবচেতন ছিলাম। আমাকে সেই পুলিশ অফিসারই হসপিটালে নিয়ে এসেছে গাড়ি দিয়ে। সারা রাত সে এখানেই ছিল, বাবাকে অনেক সাহায্য করেছে। কিন্তু জানি না আমার কেন যেন লোকটাকে ভয় লাগতো। কেমন একটা অনুভূতি হতো নিজেও বুঝতাম না। একটা লম্বা চওড়া লোকটাকে দেখলেই বুকে ভয় হতো। হসপিটালে আমি 3 দিন ছিলাম। লোকটা 3 দিন রাতেই এসে দেখে যেত। আমি তখন ঘুমিয়ে থাকার অভিনয় করতাম, যেন তার চোখে চোখ পড়লে আমি শেষ হয়ে যাব। আমার 15 বছরের জীবন তখন ততটাও মজবুত ছিল না। 3 দিন পর বাড়ি ফিরলাম। শরীর সুস্থ হতেই আবার আমার ছোটাছুটি শুরু, গ্রাম চড়ে বেড়ানোও শুরু। কিন্তু যখন পুলিশের গাড়িটা দেখতাম তখনই লুকিয়ে থাকতাম। একদিন দুপুরে পুকুরে নেমেছি আমাদের গ্রামের আরও ছেলেমেয়েদের সাথে। বাবা পাশের মাঠ থেকেই চিৎকার চেঁচামেচি করছে যেন উঠে যাই পুকুর থেকে। কিন্তু কে শুনে কার কথা? আমি তো আমার দুষ্টুমিতে মত্ত। হুট করেই তখন সেই চিরপরিচিত গাড়িটা এসে থামলো। ছেলে মেয়ে সব পুকুর থেকে উঠে দৌড়। আমার আবার তৎক্ষণাৎ মাথায় বুদ্ধি আসে কম। যতটুকু বুদ্ধি এলো ততটুকু কাজে লাগিয়ে আমি পুকুরে ডুব মারলাম। কিন্তু কতক্ষণ আর শ্বাস আটকে রাখা যায়? আমারও হলো বেহাল দশা। দম আটকে দ্রুত উঠে গেলাম।
উঠতেই চোখে পড়ল পুলিশ বাবুর দিকে। সে বুকে হাত গুটিয়ে আমার দিকেই তাকিয়ে আছে। প্রথম দেখার পর আবার আমাদের দ্বিতীয়বার সরাসরি চোখে চোখ রাখা হলো। মানুষের মুখটা দেখলেই আমার যেন কি হয়ে যেত। আমাকে এমন তাকিয়ে থাকতে দেখে সে ধমক দিল। তার আশাভরি কণ্ঠে শরীরের প্রতিটি নিউরন কেঁপে উঠল। বাবা ছাড়া আমি কারো ধমকে ভয় পেতাম না। অভিমান তো করবো দূরের কথা, অথচ আমি ভয় পেলাম লোকটার ধমকে। অভিমান করে উঠে গেলাম পুকুর ছেড়ে। বাবার পরেই দ্বিতীয় পুরুষ যার ওপর আমার অভিমান হলো। এরপর দিন গড়াতে লাগলো। লোকটা আর তার বন্ধুকে দেখতাম প্রায়। আমাকে দেখলেই পুলিশ বন্ধু তার রসভরি কণ্ঠে ডাক দিয়ে এটা ওটা বলতেন। কি সুন্দর হাসতেন। আমি কেবল অপলক তাকিয়ে দেখতাম। বাবা বলতো আমাকে বিয়ে করে নিয়ে যাবে এক রাজপুত্র। আমি মনে মনে ভাবতাম পুলিশবাবু সে রাজপুত্র হলে খারাপ হবে না। আবেগের কাছে তখন ভালোবাসার ফুল ফুটলো। ওরা দুই বন্ধু গ্রামে বেশ সুনামও কামালো। ওরা আসার পর কমে গেল ডাকাতির প্রকোপ। ওনার সাথে আমি প্রথম মানসিকভাবে ঘনিষ্ঠ হই এক ঘটনায়। আগে তো দূর থেকে দেখতাম, হাসতাম। সে ঘটনার পর আমাদের সম্পর্ক হয়ে গেল সহজ সরল। আমার এক বান্ধবীকে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিতে চাইলে সেই মানুষ প্রতিবাদ করেন। আমার বান্ধবী আবার পড়াশোনা করতো। পুলিশবাবু আমার বান্ধবীর পড়াশোনার দায়িত্ব নেন। এরপর থেকে মানুষের প্রতিটা কাজে আমি মুগ্ধ হতাম। আমার সাথে তার সম্পর্ক একদম কাছ থেকে কাছের হয়ে গেল। মাঝে মধ্যে এটা সেটা রান্না করে পুলিশবাবু তার বন্ধুর জন্য নিয়ে যেতাম। দু বন্ধু কত তৃপ্তি করে খেত। এমন করে বছর পেরুলো। পুরো গ্রাম জেনে গেল আমাদের সম্পর্কের কথা। সবাই জানতো পুলিশবাবুর সাথেই আমার বিয়ে হবে। কিন্তু কথা থামালো অবনী বেগম। আমজা সওদাগরের তখন হাত পা কাঁপাকাঁপি বসতাম। যে সত্যের মুখোমুখি সে আজ হয়েছে তা না জানতে পারলেও যে নিস্তার নেই। সে উত্তেজিত কণ্ঠে বলল, কিন্তু কি? অবনী বেগমের দীর্ঘশ্বাস ভারী হলো বুক। চোখে টলটল করে উঠল সেই অতীত। বাবার বিষ খাওয়া শরীর যা কাদায় মাখামাখি হয়ে পড়েছিল মাঠে। কি বিভৎস সে স্মৃতি, কি বিশ্বাসঘাতক মানুষ। এয়ারপোর্টের বিশ্রী শোরগোল। একটু পর পর ফ্লাইট ছাড়ার ঘোষণা। অবনী বেগমের চোখে টলমল অশ্রু। আমজা সওদাগর ক্ষণে ক্ষণে উৎকণ্ঠিত হচ্ছে। অধৈর্য কণ্ঠে বলল, কিন্তু কি বলবে তো? আর ওই পুলিশ অফিসার কি মেজো ভাই সাহেব ছিলেন? তুমুল কান্নার বেগের মাঝে হাসি এসে পড়ল অবনী বেগমের। আহারে, তারা আর্তনাদ ছুতে পারল না কাউকে, বরং সন্দেহ পরিষ্কারের জন্য উন্মুখ মানুষ। বেশ বড়সড় এক দীর্ঘশ্বাস ফেলে অবনী বেগম চোখ বন্ধ করলেন। অতঃপর বলা শুরু করলেন। তখন সময়টা বর্ষাকাল। হুট করে গ্রামে কেমন যেন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো। ছেলে মেয়ে নেশায় আসক্ত হয়ে যাচ্ছিল। চুরি, মারামারি, হানাহানিতে গ্রাম উত্তক্ত। আমার সাথেরই কত বন্ধু এ নেশায় আসক্ত হয়েছিল। এক অরাজকতার সৃষ্টি হলো। এই নেশা খেবা কারা প্রচার করছে তার সন্ধান পাচ্ছিল না কেউ। নতুন আরও পুলিশ অফিসারের আগমন ঘটল। আমিও ততক্ষণে বাড়ন্ত শরীরে বেশ বড়সড় হয়ে গেলাম। কোনো বিয়ের সম্বন্ধ আসতো না, কারণ সবাই জানতো আমার সাথে পুলিশবাবুর সম্পর্ক হয়তো বেশ গম্ভীর, শারীরিক আর কি। কিন্তু তেমন কিছু ছিল না। সে আমার হাত ধরেছিল দু একবার, এর বেশি কিছুই না। কিন্তু মানুষ তো বরাবরই বেশি ভাবতে পছন্দ করে। বাবা তখন ওনাকে বারবার চাপ দিত, বিয়ে করার প্রস্তাব দিত। উনি বলতো ওনার শহরে গিয়ে পরিবারের সাথে কথা বলে প্রস্তাব নিয়ে আসবে। আমার হুড়মুড় করে শরীর বাড়ল। কিশোরী থেকে নারীতে পরিবর্তন হচ্ছে। গ্রামের অবস্থা বেহাল থেকে বেহাল হওয়া শুরু করলো। রাস্তায় বের হওয়া বিপদ হয়ে গেল। ঘরে সারাদিন পড়ে থাকতাম, দিন গুনতাম সে বোধহয় আসবে। কিন্তু আশার আলো কেবল হতাশায় পরিণত হলো। বর্ষার এক মাঝামাঝি সময় হুট করে সে একবার উধাও হয়ে গেল। তার বন্ধুর কাছেও ছুটে গেলাম, খোঁজ দিতে পারল না সে। আমি কেঁদে কেটে একাকার। গ্রামের মানুষ ততদিনে আমাকে কলঙ্কের কালি লেপে দিয়েছে। আমাকে নাকি নষ্ট করে সে মানুষ চলে গিয়েছে। বাবার অবস্থাও করুণ হতে লাগলো। আমার হাসি খুশি বাবাটা নীরব হয়ে গেল। আমি কেবল ফ্যালফ্যাল করে দেখতাম সেই নীরবতা। কাকে জানাবো সেই কষ্টের কথা? তখন আমার কেউ ছিল না। অন্তপর তার বন্ধু আমাদের ভরসা দেয়, খুঁজে বের করে নিয়ে আসবে জানায়। কতগুলো দিন পেরিয়ে গেল হতাশায়। অন্তপর তার বন্ধুকে অনেক খোঁজখবর করে জানতে পারলো তার পরিবারের সবাইকে নাকি মেরে ফেলা হয়েছে। পুলিশবাবু এরপর থেকেই নিরুদ্দেশ। আমার তখন হাউমাউ করে কান্না। লোকটা গেল কোথায়? আল্লাহর দরজায় 3 বার করে মাথা ঠুকতাম যেন সে ফিরে আসে,
অতঃপর বর্ষার শেষের দিকে একদিনের কথা। আমি ভর দুপুরে ঘুমিয়েছিলাম। বাহিরে ঝড়ঝড়ে রোদ। গ্রামের এক ছেলে এসে খবর দিল তার দেখা নাকি পাওয়া গেছে। আমার পুলিশবাবু নাকি ফিরে আসছে। আমি সেই ভর দুপুরে এলোমেলো শরীর নিয়ে ছুটে গেলাম। গ্রামের মাঠে তখন তুমুল ভিড়। থানার সবচেয়ে বড় অফিসারও নাকি এসেছে। কত বড় বড় মানুষ, কত অফিসার। আমি আমার পুলিশবাবুর দিকে তাকাতেই থমকে গেলাম। শরীরে কালো পোশাক, চেহারা একবার ভেঙে গেছে, চোখগুলো কেমন ভেতরে চলে গেছে, মুখ ভর্তি চাপদাড়ি। মানুষটাকে মাঠের মাঝখানে একটা গাছে বেঁধে রেখেছে। পরে জানতে পারলাম মানুষটা নাকি দেশদ্রোহী। পরিবার মারা যাওয়ার শোকে সেই কালো দুনিয়ায় চলে গিয়েছে। সৎ থেকে তো পরিবার হারাতে হয়েছিল, অসৎ হয়েছে তাই। গ্রামের নেশার প্রবেশও সে করিয়েছে। আমি মানতে পারিনি মানুষটার বিধ্বস্ততা। ছুটে যেতে চেয়েছিলাম তার কাছে, কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। মৃত্যুর আগে নাকি সকলের শেষ ইচ্ছে পূরণ করা হয়, কিন্তু মানুষটা আমাকে একবার ছুতে চেয়েছিল, সেই ইচ্ছেটাও ওরা পূরণ করতে দেয়নি। আমি কত কাঁদলাম, হাউমাউ করে কাঁদলাম। আমার কান্না ওদের হৃদয় অবধি পৌঁছয়নি। আমি ভিক্ষে চেয়েছিলাম মানুষটার প্রাণ। বলেছিলাম আমরা অনেক দূরে চলে যাব, এ পাপে আর ডুবতে দেব না মানুষটাকে। ওরা শোনেনি। আমার এত যত্নের ভালোবাসা, আহা কি নিদারুণ তার বিধ্বস্ততা। মানুষটাও আমাকে একবার ধরতে চেয়েছিল, কিন্তু তার আগেই তার শরীরে পরপর 6টা গুলি মেরে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়। রক্তে লাল হয় আমার প্রিয় স্বজনবাদীর মাঠ। যে মাঠে মানুষটার হাত ধরে ছুটে বেরিয়েছিলাম, সে মাঠে পড়ে থাকে নির্লিপ্তভাবে আমার পুলিশবাবু, যার সুনামে একদিন গ্রাম মুখরিত ছিল। তার লাশ সেদিন দেশদ্রোহী লাশ হিসেবে গণ্য হয়েছিল। আর তাকে গুলি করেছিল কে জানো? তার প্রাণপ্রিয় বন্ধু, তোমার ভাই নুরুল সওদাগর। আমায় চোখ ভরে দেখতে দেয়নি আমার পুলিশবাবুকে। ওরা পাষণ্ড। আমি হাউমাউ করে কেঁদেছি, কি ব্যথা নিয়ে চিৎকার করেছি। মৃত্যুর পরও মানুষটা চোখ মেলে যেন অপলক চেয়েছিল আমার দিকে। আমি শেষবার ছুতেও পারলাম না, দেয়নি ছুতে আমায়। তোমার ভাই সেদিন বন্ধুত্ব ভুলে হয়তো কর্তব্য পালন করেছিল, কিন্তু আমি আজও ভুলিনি সেই ভয়াবহতা। আমার মানুষটার হৃদশা আমি আজও ভুলিনি। প্রকৃতি আমার এসবটা নিয়েও ক্ষান্ত হয়নি। যখন আমি গুটিয়ে গেলাম শূন্যতায়, আমার বাবা আমার বিধ্বস্ত অবস্থা সহ্য করতে না পেরে বিষ খেয়ে সেই মাঠেই আত্মহত্যা করে। মানুষটা মারা যাওয়ার 3 দিনের মাথায়। সেদিন সন্ধ্যায় তুমুল ঝড়। আব্বা আমার ঘরে নাহি ফিরে। চিন্তায় চিন্তায় আমি মরিয়া। আব্বাটা ছাড়া যে আমার কেউ ছিল না এই দুনিয়ায়। অবশেষে পরের দিন সকালে মানুষ খোঁজ দিল আব্বা আমার স্বার্থপর হয়েছে। আমায় এই গোটা দুনিয়ায় একা রেখে চলে গেছে। আমার আব্বা বেঈমানি করেছে। আব্বা আমার বিশ্বাসঘাতক। ওরা কেউ কথা রাখলো না, কেউ আমার রইল না। ওরা শেষ করে দিয়েছিল আমায়। এই সবটা হারানোর যন্ত্রণা রাগ গিয়ে পড়েছিল তোমার ভাইয়ের ওপর। সেও তখন ট্রান্সফার হয়ে শহরে চলে এসেছিল। অতঃপর প্রতিহিংসার আগুনে দাউ দাউ করে চলে আমিও পা রাখলাম সওদাগর বাড়ি। এরপর আগুন আজ কেবল মায়া হয়ে রইল। অবনী বেগমের চোখ অশ্রুর ঢেউ। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে সে কান্নার দাপটে। আমজাদ সওদাগরের চোখেও দেখা গেল অশ্রুদের ভিড়। এতটা দুঃখ পুষে রেখে একজন মানুষ তার সাথে এত বছর ঘর করে গেল, অথচ সে টেরি পেল না, বরং মিছে ভ্রম নিয়ে করে ফেলেছে জীবনে চরম ভুল। এ ভুলের মাসুল আদেও দেওয়া যাবে? তন্মধ্যে অবনী বেগমের প্লেন ছাড়ার সময় হলো। চোখের জল মুছে অবনী বেগম ব্যাগটা কাঁধে চড়িয়ে উঠে দাঁড়ালো। আমজাদ সওদাগর আমতা আমতা করে কেবল ডাক দিল, অবনী। পথিমধ্যে থামিয়ে দিল অবনী বেগম। মুচকি হেসে বলল, তুমি হয়তো আজ যা বলতে চাও তা আমাকে দ্বিতীয়বারের মতন ভেঙে দিবে। প্রথমবার ভেঙে গিয়ে অনেক কষ্ট জোড়া লেগেছি, দ্বিতীয়বার হয়তো আর পারবো না। তোমার আমাকে নিয়ে ভুল ধারণা ছিল, আমিও ভাঙতে চাইনি। ভেবেছিলাম একটা কলঙ্ক লাগুক তোমার ভাইয়ের গায়ে। আমি অভাগিনী তো চির কলঙ্কিনী ছিলামই। তাছাড়া তুমি যেভাবে ধোয়াশা আমিটাকে আঁকড়ে নিয়ে ভালোবেসেছিলে, আমি ভুলে গিয়েছিলাম ভালোবাসাও যে রং বদলাতে পারে। আজ তাই আফসোস করলাম। তুমিও না হয় একটু আফসোস করো, আমাকে সব খুলে বলতে না পারার আফসোস। আমাকে অনেক ভালোবেসেও কিছুটা কম ভালোবেসেছ, সেই আফসোস। কিছু আফসোস থেকে যাক, অবসাদ জাগবে। আমায় এতদিন ভুলে গিয়ে খুশি ছিলে, আজ থেকে না হয় প্রতিক্ষণ মনে রাখলে। আমি আজ একটু স্বার্থপর হলাম। কি সুন্দর তোমার মনে আফসোস জাগালাম। ভালো থেকো, কেমন? আমজাদ সওদাগর কেবল তাকিয়ে রইলেন অবনী বেগমের যাওয়ার পানে। সত্যি হয়তো সে অনেক ভালোবেসেও কোথাও একটা ভালোবাসতে পারেনি। সত্যি বলতে এক জীবনে হয়তো অনেকটা ভালোবাসা কাউকে দেওয়া যায় না। আজ সূর্য তার উত্তপ্ততা 2 হাত ভরে উজাড় করেছে বেকার যুবকদের জ্বালিয়ে দেওয়ার নামে।
পথে ঘাটে চাকরির খোঁজে হন্তদন্ত হয়ে অনবরত ছুটে যাওয়া বেকারদের বেলা সূর্য মানুষের মতন কঠোর হয়েছে। উত্তাপ এসে ঝলসে দিতে চাচ্ছে বেকারদের দূর দূরান্তে হেঁটে যাওয়ার শক্তিকে। তবে বেকাররা সূর্যের চেয়েও তেজি হয়। মাথায় বেকারত্বের যে বোঝা, এই বোঝার চেয়ে আরও বেশি কঠিন তাদের কাছে কিছুই মনে হয় না। পেটে ক্ষুধা, পকেটে বাবার ওষুধের লিস্ট, হাতে প্রেমিকার বিয়ের কার্ড, মাথায় দায়িত্বের ভারী বস্তা, এসবকে ছাড়িয়ে যেতে পারে না সূর্যের তেজ। চাকরির 6 নাম্বার পরীক্ষাটা আজ দিয়ে দিল বাহার। মাঝে সে অনেক ছুটোছুটি করেছে একটা চাকরির জন্য। কত রাত ঘুমিয়েছে ফুটপাতে। রাতের রাস্তায় ভয়ঙ্কর শীতলতায় বুকে বেঁধেছিল নিউমোনিয়ার সংসার। তবুও সে থামেনি। এখানে ওখানে যোগ্যতার বটবৃক্ষ ঝাঁকিয়ে পড়েছিল চাকরির সন্ধান। অথচ বাহার তখন জানতই না টাকা তৈরি এই অযোগ্য শহরে যোগ্যতা কেবল নিরেট নিশ্চুপ মূল্যহীন পরিত্যক্ত কবর। আজ বাহার তা জানে। তবে আজ তার একটা চাকরির জন্য তেমন হাহাকার নেই। বেকারত্ব তো সব কেড়েছে। এখন বেকারত্বের হাহাকার বাহারের ভেতর ছুতে পারে না। চাকরির চিন্তায় আজকাল তার আর রাত জাগতে হয় না। তবে আজ হুট করে মনে হলো চাকরি তার প্রয়োজন। পায়ের নিচে একটা শক্তভিত্তি প্রয়োজন। মানুষ হয়ে জন্ম নিয়ে বেকারত্বের অভিশাপে কুকুর বিড়াল হয়ে বেঁচে থাকাটা জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আর একজন পুরুষের ব্যর্থতা সমাজের কাছে হাস্যকর। মাথার ওপর রোদের প্রখরতা, ঘামে ভিজে গেছে শরীরের খুব সস্তা টি শার্টখানা, এলোমেলো ঝাঁকড়া চুল লেপটে গেছে পরম অবহেলায় কপালের মধ্যিখানে। সিগারেটে ঝলসানো ঠোঁটগুলো আর গালে চাপদারি অবাধ বিস্তারে বাহার ভাইকে কেমন অবহেলায় হারানো নিদারুণ কোনো সুন্দর নিদর্শন লাগছে, যাকে দেখতে দেখতে কাটানো যাবে শত সহস্র যুগ। হুট করে প্রচণ্ড পথচারীদের ভিড়ের মাঝে বাহারের মাথায় আর রোদ লাগছে না। সে হাঁটছে, তালে তাল মিলিয়ে একটা ছায়াও হাঁটছে, বিরাট ছায়া। বাহার অবাক হয়ে পাশ ফিরে তাকাতেই দেখলো কাজ সমান চুলগুলো ছুটি করে খুব সাদামাটা পোশাকে কি সুন্দর হাসি দিয়ে দাঁড়িয়েছে চিত্রা। কপালে অবস্থানরত, হৃদয়ে আপনা আপনি কুচকে গেল বাহারের। অবাক কণ্ঠে প্রশ্ন ছুড়ল, এই যে মেয়ে, এখানে কি? চিত্রা বাহারের পায়ের সাথে পা মিলিয়ে ডান হাতে ধরে রাখা রঙিন ছাতাটা নিয়ে হাঁটতে হাঁটতে বলো, রৌদ্রের মাঝে ছায়া হতে এসেছি। এই যে গরম আপনাকে কেমন নাজেহাল করে দিয়েছে, তা তো আমার মোটেও ভালো লাগে না। রোদ ভালো, রোদে শোক ভুলে যাওয়ার ওষুধ থাকে। অতিরিক্ত রোদ মাথা থাকলে শোক তখন মস্তিষ্কে বিচরণ করতে পারে না। কিন্তু আমরা বরাবরই শীতল পছন্দ করি, অথচ শীতলতায় শোক গাঢ় হয়। যারা অতীয় বিষণ্ণতায় ভোগে তাদের উচিত সারাদিন রোদের দাবানল সহ্য করে পথ থেকে পথান্তরে ঘুরে বেড়ানো। আচ্ছা বাহার ভাই, এত মানুষের ভিড়ে যে এমন হেলে তুলে হাঁটছেন, বিরক্ত লাগে না? এই হাজার মানুষের ভিড়ে থাকলে একাকিত্ব অনুভব হয় কম। মনে হয় আমার মানুষ না থাক। অনেক মানুষ তো আমার আশেপাশে আছেন। জীবনটাকে পজিটিভ অনুভব করাও, তবেই না বেঁচে থাকা সার্থক। চিত্রা একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল এই বেকার যুবকটার দিকে। কে বলেছে এই শহরে কেবল অর্থের পূজারি? এই যে কিছু কিছু কিশোরীর মানে বেকার বাহার ভাইয়েরাও তো একরাশ প্রশান্তি। চিত্রাকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে আর চোখে তাকালো বাহার। ফিসলে কণ্ঠে বলল, এভাবে তাকিও না মে, দুর্বলতা হানা দেয়। আচ্ছা মে, তুমি আজকাল বুকের বাপাসে উকি চুকি দাও কেন? হেতাই কেন তব বিচরণ? বাহারের প্রশ্নে লজ্জায় রায়াল হলো চিত্রার মুখ। বাহার ভাই দারুণ অস্বস্তি দিতে জানে। হাতে হাতে পথিমধ্যে বাদামও খেলো দুজন। ভাগাভাগি হলো আরো কিছু অনুভূতি। অষ্টাদশের জন্য এই যেন ঢের। অবনী বেগম দেশে ফিরেছে 5 দিন হতে চলল। স্বাভাবিক সহজ সরল জীবনযাত্রায় সে ফিরে এসেছেন। ভিন দেশে যা চোখে দেখেছে তা ভিন দেশেই যেন রেখে এসেছে। সে খবর কাউকে জানায়নি, সে কাউকেই না। বাড়িটাতে আবার কিছুটা গমগমে ভাব। কেবল মুনিয়া বেগমের শূন্যতাটা হুটহাট বেশ অনুভব হচ্ছে। এত খোঁজ খবর করেও মানুষের কোনো খবর পাওয়া গেল না। চৈত্রের গল্প যেমন বৈশাখের হাওয়ায় মিলিয়ে যায়, তেমন মিলিয়ে গেল মানুষটা। কতগুলো দিন মানুষটা ছাড়া দিন কাটছে সওদাগর বাড়ি। রান্নাঘরে রান্নায় ব্যস্ত অবনী বেগম। তাকে হাতে হাত সাহায্য করে দিচ্ছে চিত্রা। অহিয়া বা ভার্সিটিতে গেছে, হয় সেও সাহায্য করত। আজকাল রোজা সওদাগরকে রান্নাঘরে তেমন দেখা যায় না। বেশ অদৃশ্য এক ক্ষমতার দাপট যেন পেয়ে বসেছে তাকে। না চাইতেও সবটা কেবল তার ইশারায় হচ্ছে। আর এসবের সবচেয়ে ভুক্তভোগী মানুষটা হলো চিত্রা। হুট করে চোখের বালি হয়ে গিয়েছে সে।
রান্নাঘরে ভয়াবহ রকমের গরমে ঘেমে নেয় একাকার চিত্রা। ছোট মুখটা কেমন শুকিয়ে গেল। মাহীনতার অভাব যেন তার পুরো মুখমণ্ডলী বিস্তার করছে। বাড়ির সবচেয়ে অপ্রয়োজনীয় মানুষ দোয়েলের মায়া লাগলো চিত্রার জন্য। সে কিশোরী দোয়েল বেশ মায়া মায়া কণ্ঠে বলল, চিত্রা আপা, আপনি ঘরে গিয়ে একটু গোসল করেন। কেমন ঘাইমা গেছেন, আমি তো আছি এইখানে। চাচিরে আমি আগায় পিছাই দিমু। অবনী বেগমও চুলে খুন্তি নাড়াতে নাড়াতে চিত্রার দিকে তাকালো। শ্যামলা মুখটা গরমে কেমন লাল হয়ে গেছে মেয়েটার। অবনী বেগমও আদুরে স্বরে বলল, হ্যাঁ চিত্রা, যাও তোমার ঘরে গোসল করো। গরমে কি অবস্থা হয়েছে তোমার, রান্নাঘরে এই জন্য আসতে না বলি, যাও যাও। চিত্রা পেঁয়াজের শেষ টুকরোটা কাটতে কাটতে বলল, এই তো যাচ্ছি, আর একটু। অবনী বেগম আর কিছু না বলে কেবল হতাশার শ্বাস পেলেন। বাড়িতে আসার পর বাড়ির নিবিড় পরিবর্তনটা সে বেশ সূক্ষ্মভাবে খেয়াল করেছে। আর বেশিরভাগ সদস্য কেমন যেন এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলছে নির্দ্বিধায়। একমাত্র তুহিনের জন্য পরিবর্তনগুলো ধারালোভাবে করতে পারছে না রোজা সওদাগর। ক্ষমতার লোভ সবচেয়ে বড় লোভ। এই লোভে মানুষ চোখ থাকতেও অন্ধ হয়ে যায়। পেঁয়াজগুলো সুন্দর করে কেটে ছোট চাচির সামনে রাখলো চিত্রা। অবনী বেগম মাথায় হাত বুলিয়ে ধীর কণ্ঠে বলল, চিন্তা করো না চিত্রা, তোমার আম্মু ফিরে আসবে। সে তোমাকে 1 মিনিটও চোখের আড়াল রাখতে পারতো না। হয়তো অভিমান হয়েছে খুব, তাই এতদিন যাবৎ তোমার থেকে দূরে। অনেকগুলো দিন পর কারো স্নেহের হাত পেতেই অসদস্যের প্রাগর অভিমান ঠোঁট ফুলিয়ে ছিটকে বেরিয়ে আসতে চাইল, কিন্তু সে বার করতে দিল না। বরং অমলিনা একটা হাসি দিয়ে বলল, মা হয়তো দূরে আছে, কিন্তু আমি সবসময় অনুভব করি তাকে। তুমি চিন্তা করো না চাচি, আমি ঠিক আছি। অবনী বেগম আর কিছু বলার আগেই চিত্রা রান্নাঘর থেকে প্রস্থান করলো। দীর্ঘশ্বাসে ভারী হলো পরিবেশ। হাসি খুশি পরিবারটার অদলে থাকা মানুষগুলোর নির্মমতা বেরিয়ে আসছে যেন ভদ্রতার মুখোশ ঠেলে। ঝিমধরা ভারী সন্ধ্যা, বৈরী তার বিবর্ণ বাতাস। অহি কাদের ব্যাগটা মুঠোয় চেপে ধীর গতিতে হাঁটছেন। আজকাল চিত্রাকে তাদের বাড়ির গাড়িটা দেওয়া হয় না যাতায়াতের সুবিধার জন্য। মেয়েটার হাতে টাকাও বোধ হয় নেই, অহি দিতে চাইলেও নেয় না। হেঁটে হেঁটে বাসে চেপে যাতায়াত করে সে। কলেজ বাস থেকে কাছেই, রিক্সা দিয়ে আসা যাওয়া করা যায়, হেঁটেও আসা যায়, কিন্তু কোচিং বেশ খানিকটা দূরে, গাড়ি ছাড়াও উপায় নেই। চিত্রার আবার বাস ট্রাভেলিং সহ্য হতো না, বমি করে ভাসিয়ে দিত। অথচ আজ এই মেয়েটার নির্দ্বিধায় আসা যাওয়া করছে সে বাসেই। চিত্রার প্রতি এমন অন্যায়ের নিবিড় প্রতিবাদে অহিও বাড়ির গাড়ি ব্যবহার ছেড়ে দিয়েছে। অহি 2য় বর্ষের ফাইনাল পরীক্ষা চলছে। সারা রাত দিন পড়াশোনা করেও তার তৃপ্তি মিলছে না। পরীক্ষার হলে গেলেই যেন সব ভুলে যায়। কি একটা অবস্থা। এই যে মিস, শুনুন প্লিজ। পরিচিত কণ্ঠে নীরব রাস্তা যেন ঝংকার তুলল। অহির ঝিমিয়ে থাকা চিত্ত মিনিটেই চঞ্চল হয়ে উঠল। কপাল কুঁচকে বিরক্ত ছড়িয়ে গেল তার সারা মুখে। পায়ের গতি থেমে গিয়েছে ততক্ষণে। নীল রঙের পাঞ্জাবি পরা সুদর্শন নওশাদ খুব দ্রুত এগিয়ে এলো। অহির পাশাপাশি এসে দাঁড়ালো। মুখে তার বিরামহীন সেই হাসিটা, কণ্ঠে মধুরতা। পাশে এসে দাঁড়াতেই মিষ্টি হাসি বজায় রেখেই বলল, পরীক্ষা কেমন হলো শুনি। অহির চোখে মুখে তখন আধার করা বিরক্ত। কণ্ঠ ঝাঁঝালো করে সে উত্তর দিল, আপনাকে বলতে হবে? হ্যাঁ, বলতে হবে বলেই তো জিজ্ঞেস করা। নওশাদের স্বাভাবিক উত্তরে অহির চোখে মুখে ধরা দিল বিস্ময়। লোকটা পাগল ঠাগল নাকি? ঝাঁঝালো কণ্ঠে আর স্বাভাবিক কণ্ঠের পার্থক্য বোঝে না নাকি? বিরক্ত হয়ে আবার নিজ গন্তব্যে হাঁটা ধরল সে। নওশাদও পায়ে পা মিলিয়ে হাতে হাতে বলো, আপনি যেন কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট? সাইকোলজি। বাহ, তবে তো রীতিমতো মানুষের ভেতরে তথ্য বোঝার বিশেষ ক্ষমতা আপনার আছে, তাই না? নওশাদের কথা থামলো অহি। বুকে 2 হাত ভাঁজ করে বলল, হ্যাঁ আছে। বলেন, আপনার কি বলে দিতে হবে? নওশাদ কতক্ষণ মিছে মিছে ভাবুক মানুষ হলো। অতবার বেশ জয়ী একটা হাসি দিয়ে বলল, বলেন তো আমি আজ নীল রঙের পাঞ্জাবি কেন পরেছি? অহি নওশাদের মুখের দিকে তাকালো। অন্তঃপর পা থেকে মাথা অবধি একবার চোখ বুলিয়ে কর্কশ কণ্ঠে জবাব দিল, আপনি বিশেষ কোনো কারণ ভেবে নীল রঙটা পরেননি, হুট করে মন চেয়েছিল তাই পরেছেন, আর কিছু? নওশাদ বেশ অবাক হলো। বিস্মিত কণ্ঠে বলল, বাহ, বুঝলেন কিভাবে? কারণ যখন কেউ শুনে আমরা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি, তখন তারা আমাদের অভিজ্ঞতা যাচাইয়ের জন্য হুট করে একটা অহেতুক প্রশ্ন করে, যে প্রশ্নের উত্তর হয়তো বিশেষ কিছু না, অথবা তাদের জানা নেই এমন কিছু। অহিরা আর চোখে তাকিয়ে উত্তর বলার ভঙ্গিমাটা বেশ উপভোগ করলো নওশাদ। হাসির আরো বিস্তৃতি লাভ করলো। সে কণ্ঠ খাদে নামিয়ে বলল,
আমার মায়ের আপনাকে পছন্দ হয়েছে জানেন। নওশাদের কথায় হুট করে হেসে উঠল অহি। হাসতে হাসতে বলল, আহা, পর সন্ধ্যাবেলা মিথ্যে বলছেন কেন? নওশাদ বেশ অবাক হলো, তবে কণ্ঠে গো ধরে রেখেই বলল, না সত্যি এটা। মিথ্যে এটা কিভাবে বুঝলেন? নওশাদের বিস্মিত অবস্থা দেখে অহির হাসির স্রোত বাড়ল। হাসতে হাসতে সে বলল, সাইকোলজির ক্ষুদ্র ক্ষুদ্র হিসেব আমাদের জানা আছে। আপনি সচরাচর হাত দুলিয়ে কথা বলেন, মানে সত্যি কথাগুলো, অথচ এই কথাটা বলার সময় আপনার দুহাত স্থির ছিল, আর চঞ্চল হাসিটা কেমন গুমট ছিল। খুব সম্ভবত আপনার মায়ের আমাকে পছন্দ হয়নি এমন কথা সে আপনাকে জানিয়েছে, যার দরুন আপনি আমাকে উল্টোটা বলে পরীক্ষা করছিলেন। না হয় এমন একটা কথা আপনার মাথায় এত দ্রুত আসতো না। নওশাদ অবাক চোখে তাকিয়ে রইল কেবল। মেয়েটা দারুণ বুদ্ধিমতী। সত্যি নওশাদের মাঝ কথায় কথায় অহির উচ্চতার কথা বলেছে। ছোটখাটো অহির উচ্চতা মহিলার বেশ অপছন্দ হয়েছে সেটাই জানিয়েছেন। নওশাদকে চুপ মেরে যেতে দেখে অহি গম্ভীর কণ্ঠে বলল, আর কিছু বলবেন মিস্টার? আপনাকে আমার ভালো লাগে সেটা জানেন? অহি ভরকালো না নওশাদের এমন কথায়, বরং বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, এটাও মিথ্যে। নওশাদ অবাক হলো, মাথা দুলিয়ে বলল, না এটা সত্যি। না হয় এভাবে আপনার পিছু নিতুম বলুন। সে তো আপনি আমাকে জানার আকাঙ্ক্ষা থেকে পিছু নিয়েছেন, ভালো লাগা থেকে না। নওশাদের চলন্ত পা আবার থেমে গেল। হ্যাঁ, এটা ঠিক যে অহিকে জানার ইচ্ছেটা তার ভেতরে আছে, কিন্তু পরেরটাও তো সত্যি। কিন্তু অহি তা মানতে নারাজ। কয়েক প্রকার বাক বিতণ্ডার পর নওশাদ মুখ ছোট করে বলল, আপনার সাইকোলজি সব দিয়েছে, অনুভূতি বোঝার ক্ষমতা কি দেয়নি? চিত্রা হাসতে হাসতে বলল, আমার সাইকোলজির মতে নওশাদ সাহেবের অনুভূতি বেশ স্বল্প, আর এত স্বল্প অনুভূতি জাহির করা বোকামি। আপনি পাষণ্ড। কথাখানা বলে উল্টো দিকে হাঁটা ধরল নওশাদ। অহি হাসতে হাসতে নিজেকেই নিজে বলল, ভালোবাসার মানুষকে অব্দি ভালোবাসা ছেড়ে দিলাম, পাষণ্ড না হলে কি পারতাম? আপনি তো দুদিনের অনুভূতি নিয়ে এসেছেন। ছোট্ট শ্বাস পেলে দু কদম এগিয়ে যেতেই কেউ ছুটে এলো তার কাছে। অহি অবাক হয়ে পাশের মানুষের দিকে তাকালো। ফর্সা নওশাদ সাহেবের মুখ লাল হয়ে গেছে দৌড়নের কারণে। সে বুক ভরে শ্বাস নিচ্ছে, অথচ মুখে আগের হাসিটা। হাঁপাতে থাকা অস্থির কণ্ঠে নিয়ে এসে বলল, আচ্ছা, আপনার সাইকোলজির মতে আপনাকে পটানোর কিছু ট্রিক্স দিবেন? ওই অদ্ভুতভাবে কতক্ষণ তাকিয়ে থেকে হা হা করে হেসে উঠল। সেই হাসির ঝঙ্কারে নওশাদের সাথে মুগ্ধ হলো নিশ্চুপ রাস্তাটাও। সন্ধ্যার নাস্তায় আয়োজনে মুখরিত ড্রয়িং রুম। চিত্রা দোয়েল মিলে আয়োজন করেছে। তুহিনও আজ বাসায়। সবাই সোফায় বসে আছে, কেবল চাঁদনি আপা বাদে। আপা বোধহয় ঘরে। চিত্রা যখন নাস্তার প্লেটটা টেবিলের ওপর রাখলো, তখন তুহিনের গুরুগম্ভীর কণ্ঠ ভেসে এলো, চিত্রা, আর কিছুদিন বাদে না পরীক্ষা? তুই এসব কেন করছিস? চিত্রা নাস্তার প্লেটটা টেবিলে রেখে বড় চেচির দিকে তাকালো। বড় চাচি তাকে পড়ার টেবিল ছেড়ে উঠিয়ে এনেছে বিকেলে নাস্তা তৈরি করার জন্য। এখন এটা ভাইজান জানলে হয়তো তুলকালাম হতে পারে, তাই সে চুপ রইল। তন্মধ্যেই পরিচিত কণ্ঠ ভেসে এলো, ও মা তুহিন, তোমার মা নেই এখন বাড়িতে, এই সুযোগে চিত্রাকে একটু কাজ শেখাতে হবে না বলো? দরজার কাছে বাহার ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠল চিত্রা। সাথে বাহার ভাইয়ের এহেন কথা। কিঞ্চিত ভরকে গেল উপস্থিত সবাই, কেবল হতভম্ব চোখে তাকিয়ে রইল তুহিন। অবাক কণ্ঠে বলো, কাজ শেখাতে হবে মানে? ওর আবার কিসের কাজ? পড়াশোনা আছে না? পড়াশোনা আছে নাকি? আমি ভেবেছি তোমাদের মা যাওয়ার সাথে সাথে ওর পড়াশোনাটাও নিয়ে গেছে। না হয় মানুষের হুকুমে এমন উঠবস করতো? বাহার ভাই সচরাচর আসে না বাড়ির ভেতর। আজ যে সে এমন অদ্ভুত কথা বলছে, যার দরুন অবাক হয়ে তাকিয়ে আছে তুহিন। সে যেন কিছুই বুঝতে পারছে না। একবার বোনের দিকে আর একবার বাহার ভাইয়ের দিকে তাকাচ্ছে। অবস্থা বেগতিক দেখে রোজা সওদাগর বোকা বোকা হেসে বলল, আরে কিছু বলো না বাহার, তা তুমি এখানে যে বিশেষ কাজে এসেছো? আমি কি যে বলি না আন্টি, যা ঠিক তাই বলি। চোখ থাকতে অন্ধ হওয়াটা তোমায় মানায় না তুহিন। তোমার বোন কি করছে না করছে, কে কি করাচ্ছে খোঁজ রাখো। ভাই হয়েছো তো দায়িত্ব কেন অবহেলা করছো? মায়ের হারানোতে ব্যথিত হয়ে বোনের সুখ তো সব উড়িয়ে দিচ্ছ, অথচ মেয়েটা সুখপ্রিয়। বহুদিন পর কেউ চিত্রার হয়ে কথা বলল। এই অনাকাঙ্ক্ষিত আনন্দে চোখে অশ্রু জমল। মাথা নত করে লুকিয়ে রাখার চেষ্টা চালালো সে অশ্রু। তুই বুদ্ধিমান ছেলে, সে ততক্ষণে বাড়ির ভেতরে পরিবেশের কথা কিছুটা আন্দাজ করে ফেলেছে। চেয়ার ছেড়ে সে উঠে দাঁড়ালো। চিত্রার কাছে গিয়ে মাথায় আদুরে হাত বুলিয়ে শক্ত কণ্ঠে বলল, কিরে চিত্রা, তোকে দিয়ে কাজ করাচ্ছে কে? বড় চাচি নাকি ছোট চাচি?
নাকি ফুপি? কে বল? চিত্রা ছোট মানুষ, আদুরে ভাবতার শরীর তো এখনো আছে। সে ভাইজানের বাহু আঁকড়ে কেঁদে দিল। আপন মানুষের পরিবর্তনে নীরব অভিযোগ যেন জানালো ভাইকে। তুহিনের রাগ চড়ে বসলো মাথায়। বোনকে এক হাতে ধরে টেবিলে সব খাবারের প্লেট এক এক করে ছুঁড়ে মারলো ফ্লোরে। চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে গেল সেসব প্লেট। কাচের গ্লাসটা বড় চিচির পায়ের সামনে আছাড় মেরে আঙ্গুল উঁচিয়ে চিৎকার করে বলল, আপনাদের যদি কাজ করতে মন না চায় তবে নতুন কাজের লোক নিন, একজনের জায়গায় দুজন নিন। আপনাদের সাহস কিভাবে হয় আমার বোনের ওপর এসব হুকুম তালিম করার? কে আপনি? সাহস কি করে হলো আপনার চাচি? তুহিনের এমন রাগে উপস্থিত সবাই ভীত। কেবল স্থির রইল বাহার। মাঝে মাঝে কিছু কথা সঠিক মানুষের কানে দিতে হয়। বড় চাচিরও ততক্ষণে অপমান আকাশ ছুঁয়েছে। সে দাঁত কিরমির করে বলল, তুহিন, ভদ্রতা ভুলছো। কাকে কি বলছো তুমি? আর তোমার বোনকে কাজ করাবো না কেন? সে কোনো রাজপ্রাসাদ থেকে আসেনি। রাজপ্রাসাদের মেয়েরা তো অন্যদের বাড়িতে মানুষ হয় না, তাই না? সামান্য একটা ব্যাপারকে এ মেয়ে কি বৃষ্টি করে তুললো, স্বার্থপর মেয়ে। টেবিলের কাচের উপর গ্লাসগুলো ফেলে ভেঙে চুরমার করে ফেললো সব এক নিমেষেই তুহিন। বড় চাচিকে আঙুল উঁচিয়ে বলল, আপনি তো কোনো রাজপ্রাসাদ থেকে আসেননি। আপনার বাপেরও কোনো জমিদারি ছিল না, কনার ভার সামলানোর ক্ষমতাও তার ছিল না। বস্তিতে থাকতেন এক রুমের খুপড়িতে, ভুলে গেছেন অতীত? আবার আমার বোনকে নিয়ে আপনি বাজে কথা বলছেন। পেটে ঘি পড়তেই পান্তা ভাতের কথা ভুলে ক্ষমতা দেখাচ্ছেন। অপমানে গা খিনখিন করে উঠল রোজা সওদাগরের। ছেলে মেয়ে দুটোকে কি সে কম ভালোবাসা দিয়েছিল? অথচ আজ কি কথা বলছে তারা? তন্মধ্যে নুরু সওদাগর সশব্দে চর বসালো ছেলের গালে। এই প্রথম সে তার ছেলের গায়ে হাত তুলল। অফিস থেকে এসে ছেলের এমন রূপ দেখে মূলত সে হতভম্ব। তুহিনের চোখ তখন ভয়ঙ্কর রকমের লাল, ফর্সা মুখে তখন তুমুল আক্রোশ। চিত্রা ছুটে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে যেতে নিলেই সিঁড়ির সামনে দাঁড়িয়ে থাকা টলমলে চোখে চাঁদনি আপা তার হাত ধরে আটকে দিল। চিত্রা হাত ঝাড়া দিয়ে রুমের ভেতর প্রবেশ করার সময় ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ হলো। পিছু ফিরে তাকাতেই চিত্রার চক্ষু চরক গাছ। বড় আপার শরীরটা নিচে সিঁড়িতে পড়ে আছে। হাড়ি পেটটা ধরে তার হৃদয় বিদারক চিৎকার। রক্তে রঞ্জিত হলো সাদা ফ্লোর। হুড়মুড় করে কেমন অবসাদের বাতাস বয়ে গেল প্রকৃতির নিবিড় করে। হা হুতাশ মাখানো অসুস্থ বাতাস, হাহাকার করে নিস্তব্ধ বাতাস। চিত্রা লোহার গেটটার হাতল ধরে ভেজা চোখে যেন কার পথ চেয়ে রইল, কার ফেরার আশায় যেন উতলা হলো তার দেহের ছোট্ট হৃৎপিণ্ডখানি। চিত্রা কেবল ঝাপসা চোখে অপেক্ষা করল কিছু সুখবরের। শরীরে চড়ানো সুতির আকাশি রঙের জামাটা তখনও রক্তের দাগ, হাতে লেগে আছে শুকনো রক্ত। আম্মা, আম্মা, আপনি ঘরে গিয়ে বহেন। রাত 3টা বাজে, এখানে বইয়া আছেন, ঠান্ডা লাগবে তো। যান আম্মা, ঘরে যান। বাড়ির সবচেয়ে কম দামি মানুষ বৃদ্ধ দারোয়ান চাচার আদর মাখানো দুশ্চিন্তা চিত্রার কানে কয়েকবার প্রতিধ্বনি হয়ে ফিরে ফিরে গেল তার নীড়ে। চিত্রা অটল স্থির হয়ে বসে রইল। বিশেষ হেলদোল দেখালো না সে, যেন তার অবহেলিত শরীরটায় অবহেলাটাই প্রাপ্য। তুখোর অবহেলায় অবহেলায় ঝলসে যাওয়াটাই তার প্রাপ্য। দারোয়ান চাচা হতাশায় শ্বাস ফেলল, নিবিড় কণ্ঠে বলল, অত্যন্ত আমার টুলটার উপরে উঠে বসেন আম্মা। চিত্রা এবারও নিশ্চুপ। প্রাণহীন দৃষ্টিতে একবার তাকালো বৃদ্ধ দারোয়ানের দিকে। চোখে তখন অশ্রুকণারাও বিরতি নিয়েছে, কিন্তু গাল তার তখনও ভিজে। বহু কষ্টে চিত্রা কাপা কাপা কণ্ঠে অপরাধী সুরে উচ্চারণ করল, আমি ইচ্ছে করে চাঁদনি বাবুকে ধাক্কা মারিনি চাচা, তুমি তো আমায় বিশ্বাস করো, তাই না? বৃদ্ধ মতিউর রহমান গোল গোল মেয়েটার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। মেয়েটার দুগালে তখনও নির্মম চরের ছাপ স্পষ্ট। চুলগুলো বেজায় টানাটানিতে অগোছালো। পা চোখের কোণটাও কেমন ফুলে আছে, কি মারটাই না মেরেছে। চিত্রা এবার বাঁধ ভেঙে হাউমাউ করে কেঁদে উঠল। নিচে ধুলো মাখা দু হাতের মধ্যেখানে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে অস্পষ্ট স্বরে বলল, আমি ইচ্ছে করে করিনি চাচা, আমি এত অমানুষ নই। চাচা গো, আব্বাটার কিছু হলে যে কলঙ্কের কালিতে যে আমি পুড়ে ছাই হয়ে যাব, আমার সে পাপের কি হবে শাস্তি? বৃদ্ধ মতুয়ার সান্ত্বনার ভাষা খুঁজে পেল না। তার সীমাবদ্ধতা যে খুবই অল্প। সে অল্প সীমাবদ্ধতা দিয়ে দুঃখিনী চিত্রা দুঃখ মুছবার যে তার ক্ষমতা নেই। বড়জ সে তার নিজের চক্ষুদয়ে অনাকাঙ্ক্ষিত অশ্রু মুছতে পারবে। চিত্রা কাঁদতে কাঁদতে গেটের সাথে হেলান দিল। হুট করে সব অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন তার নামেই লিখে দিল সৃষ্টিকর্তা। এমন না হলে খুব বেশি কি ক্ষতি হয়ে যেত? চাঁদনি আবার রক্তাক্ত শরীরটা সবার প্রথমে সেই ছুঁয়েছিল। তার পিছে পিছে ছুটে এসেছিল দুলাভাইও।
বাড়ির প্রত্যেকে ততক্ষণও হতভম্ব, যখন সবার মস্তিষ্কে মিসাইলের চেয়েও দ্রুত বেগে ছুটে গেল এই ঘটনার খবর। পুরো সওদাগর বাড়ি যেন হুমড়ি খেয়ে পড়ল। কত আহাজারি চেঁচামেচিতে কেমন ভয়ানক বিষাদপুরীতে রূপান্তরিত হয়েছিল সওদাগর বাড়ি। যখন নিস্তেজ হওয়া চাঁদনি আবার প্রাণ আশঙ্কায় কলিজের পানি শুকিয়ে আসছিল সবার, তখন রোজা সওদাগর করলেন আরেক কাজ। চিত্রা চুলের মিঠে টেনে অনবরত 4-5টা চর্ষে বিরতিহীনভাবে বসিয়ে দিল চিত্রার কোমল তুলতুলে গালগুলোতে, সাথে নিম্ন পর্যায়ের ভাষা, যা শোভনীয় না মায়ের মতন চাচির মুখে। কিন্তু এসব আচরণে ধ্যান নেই চিত্রার। সে কেবল আপাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য চিৎকার করছিল। শেষ চরটা বসানোর সময় বাহার রুখে দাঁড়ায়, কেমন অদ্ভুত সাহসের সাথে বলে, ওর গায়ে আর চর পলে সে হাত নাও থাকতে পারে। ব্যাস, থেমে গেলেন রোজা সওদাগর। অতঃপর কেঁদে উঠল সে। সবাই ছুটল হসপিটালের উদ্দেশ্যে। কেবল পুরো বাড়িতে একা রইল অপ্রয়োজনীয় সদস্য চিত্রা। অবশ্য তার ফুপি অনয় এবং চেরি রয়ে গেছে, কিন্তু চিত্রার প্রতি তাদের অনীহা। রোজা সওদাগর যেতে যেতে চিত্রার পেটে তুমুলভাবে লাথি দিতেও ভুললেন না। আবারও গেটে মাথা ঠুকে কেঁদে উঠল চিত্রা। কে জানে তার আপাটা কেমন আছে। চিত্রার নিরাশায় পরিপূর্ণ ব্যথার মরুভূমিতে আশা চাঁদ হয়ে এলো বাহার। বাহারের ক্লান্ত পরিশ্রমে নেতিয়ে যাওয়া শরীরটাকে হেলে তুলে আসতে দেখা গেল। বাহার গেটের দিকে এসে বিধ্বস্ত চিত্রাকে দেখে হতভম্ব। অনবরত কান্নার ফলে চোখ ফুলে নাজেহাল অবস্থা। বাহারের চোখে মুখে বিস্ময়। সে বিস্ময় ছড়িয়ে গেল কণ্ঠধ্বনি অবধি। সে বিস্মিত কণ্ঠে বলল, রঙ্গনা, এখানে এই অবস্থায় কি করছো? তুমি এখনো রুমে যাওনি? চিত্রা কথার উত্তর দিল না। মনের মাঝে প্রশ্নরা দানা বেঁধেছে, কিন্তু জিজ্ঞাসা করার সাহস হলো না। যদি কোনো খারাপ খবর হয় তবে চিত্রা নিজেকে কিভাবে ক্ষমা করবে? বাহারের প্রশ্নে উত্তর দিল মতিয়ার রহমান, না বাবা, আমাদের সেই সন্ধ্যাবেলা এখানে বসেছে, এখানেই আছে। আমি কতবার কইলাম ভেতরে চাইতে, উনি পথেই বসে আছে। বাহার ভাইয়ের হৃদয়ে কুঞ্চিত হলো। হাঁটু ভেঙে সে বসলো চিত্রার পাশে। চিন্তিত কণ্ঠে বলল, এই মেয়ে, এখানে এইভাবে বসে আছো কেন? মাথায় কি সমস্যা তোমার? কি অবস্থা নিজের করেছো? ওঠো দেখি। আহ্লাদ পেয়ে গেল চিত্রার কান্না। সে বাহার ভাইয়ের ডান হাতটা আঁকড়ে ধরে অপরাধী কণ্ঠে অনবরত বলতে লাগলো, আমি ইচ্ছে করে করিনি এমন বাহার ভাই, আপনি তো আমায় বিশ্বাস করেন, তাই না? বাহা চিত্রার মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল, আমার বিশ্বাস করার আগে তোমার নিজেকে নিজের বিশ্বাস করা উচিত। তুমি কেন ভয় পাচ্ছ? অপরাধী ভাবছো নিজেকে? কিন্তু তখন আমি আবার হাত ঝাড়া দিয়েছিলাম, এটা তো ঠিক। যা হয়েছে সেটা দুর্ঘটনা, ইচ্ছাকৃত না। এইভাবে ভেঙে পড়লে চলবে না। আমাকে কেউ বিশ্বাস করছে না বাহার ভাই। আমি তো করছি, চোখ বন্ধ করে বিশ্বাস করছি। আমি জানি তুমি কারো বিরাট ক্ষতির কারণ হবে না। চিত্রা তুমুল কান্নার এই সান্ত্বনার বাণীটুকু প্রয়োজন ছিল। কান্নার ছাটাও নিমিষেই কমে এলো। চিত্রার চোখ মুখ মুছে উৎকণ্ঠিত হয়ে বলল, আচ্ছা বাহার ভাই, আপা কেমন আছে? আর বাবু? 10 মাস বাবুর জন্য কত অপেক্ষা করলাম, আর শেষ মুহূর্তে এসেই কিনা। কথা বলতে বলতে আবারও চিত্রার আকাশ ভেঙে কান্না এলো। বাহা তৎক্ষণাৎ মুখ চেপে ধরল চিত্রার। আদুরে এক ধমক দিয়ে উঠল। মিছে মিছে রাগী স্বরে বলল, আরেকবার যদি কেঁদেছো তবে এক্ষুনি তোমাকে রাস্তায় ছেড়ে দিয়ে আসবো। বাহারের এমন অবিশ্বাস্যকর কথায় কান্নার মাঝে হেসে দিল চিত্রা। গোল গোল চোখে হাসতে হাসতেই বলে, আমাকে কি আপনার চেরি মনে হয় যে রাস্তায় ছেড়ে দেওয়ার ভয় দেখাচ্ছেন? কেন দেখাতে পারবো না ভয়? তুমি চেরি না হও, চিত্রা তো। হ্যাঁ, আমি চেরি না, চিত্রা। কেউ বড় মানুষকে এগুলো বলে ভয় দেখায়? তাহলে বড় মানুষ? তুমি কেন এত অবুঝের মতো কাঁদছো? বড় মানুষের তো অবুঝ হওয়া সাজে না। বাহারের কথা চালে সে খুব বাজেভাবে ফেসে গেছে চিত্রা। তার বুঝতে বাকি রইল না তার। অতঃপর ছোট একটা শ্বাস পেলে নিবিড় কণ্ঠে জিজ্ঞেস করলো, আপার কি অবস্থা বাহার ভাই? সুস্থ আছে তো? বাহার মাটি থেকে উঠে চিত্রাকে ডান হাত দিয়ে টেনে তুলল। চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, তোমার আপা ঠিক আছেন, এখন রুমে গিয়ে সুন্দর মতো গোসল করে খেয়ে ঘুমোবে, কেমন? অগোছালো বাহারের এমন গোছানো যত্নে চিত্রার কান্নার নির্বাসনে গেল। সে ভদ্রমের মতো বলল, আচ্ছা। সে ভদ্রমের মতো কথা রাখলো। শরীর ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। বাহার তাকে হাত ধরে ঘর অবধি পৌঁছে দিল। বাহার ভাই যে ভীষণ মিথ্যে কথা বলে চিত্রাকে সামলাচ্ছে তা জানা গেল পরের দিন হসপিটাল থেকে সবাই আসার পর। মুখ থমথমে অনুভূতি, তার প্রতি সকলের অসন্তুষ্ট চাহনি আর বড় চাচির আক্রোশ দেখে। গতকাল রাতে চিত্রা বাহার ভাইয়ের কথা অনুযায়ী গোসল করে ঘুমিয়ে পড়েছিল।
ঘুম ভাঙার পর দেখে ঘড়ির কাঁটায় সময় তখন দুপুর 12টা। হুড়মুড় করে সে উঠে বসতেই নিচ থেকে কেমন ফুঁকফুনোর শব্দ এলো। কে যেন মিহিস্বরে কাঁদছে। চিত্রা হতবিলম্ব। গতকাল বাহার ভাইয়ের কথা অনুযায়ী তো আজ কান্নাকাটি করার কথা না। তাহলে মনের কৌতূহল মেটানোর জন্য সে দ্রুত গতিতে নেমে এলো বিছানা থেকে। তার চেয়েও দ্রুত সে বসার রুমে উপস্থিত হলো। বসার রুমে বড় চাচির কন্দরত মুখটা দেখেই ছলাৎ করে উঠল বুক। সে চাচির সামনে গিয়ে দাঁড়ালো, অবাক কণ্ঠে বলল, চাচি কি হয়েছে, কাঁদছো কেন? রোজা সওদাগর ঝিমিয়ে থাকা আক্রোশ তুমুল হলো। চিত্রাকে তুমুল এক লাথি মেরে বসলো। চিত্রা 2 হাত দূরে ছিটকে পড়ল। তুহিন সবে দরজা দিয়ে প্রবেশ করেছে। বোনের এহেন অবস্থা দেখে সে ছুটে এলো। আহত চিত্রাকে আঁকড়ে নিল। নির্ঘুম কাটানোর রাত্রের কারণে চোখ মুখ তার কেমন হলদেটে ভাব। বড় চাচির মন মেজাজ খারাপ, তবু বোনের প্রতি এমন আচরণ সহ্য করতে পারল না তুহিন। কর্কশ কণ্ঠে বলল, আপনার হাত পা সামলে রাখবেন চাচি, না হয় আমার অন্য ব্যবস্থা নিতে হবে। ক্ষুধার্ত বাঘিনীর ন্যায় হিংস্র হয়ে উঠল রোজা সওদাগর। সে বসা থেকে উঠে দাঁড়িয়ে চিত্রার গলা চেপে ধরে বলল, তোর জন্য আমার মেয়েটার আজ এই অবস্থা। তোর এত রাগ না রে? খেয়ে দিলে আমার মেয়ের বাচ্চাটাকে, তোর এত খিদে? অবনী বেগম মহি ছুটে এলো রোজা সওদাগরকে ছোটানোর জন্য। কেমন পৈশাসিক শক্তি যেন ধরল তাকে। তুহিন অনেক কষ্টে হাত ছাড়ালো রোজা সওদাগরের। তুমুল পেটে ব্যথার সাথে গলা চেপে ধরা চিত্রে মুখ নাক দিয়ে গলগল করে রক্ত বের হওয়ার শুরু করলো। জীবন ধরার স্রোত কখন কোথায় গিয়ে বিরতি নেয় তা জানে না কেউ। শৈবালের মতন কেবল ভেসে ভেসে চলতে হয় সেই স্রোতের তালে। দিন যায়, ক্ষণ যায়, কেবল যায় না স্মৃতিরা। কেমন বুক ভার ভার কষ্টের পাহাড় আঁকে রোজ নিয়ম করে মন মন্দিরে। কখনো স্মৃতিরা খিলখিলে হাসি হাসে, কখনো বা তারা করে নীরব আর্তনাদ। আমরা মানুষেরা কেবল চেয়ে চেয়ে দেখি নিজেদের স্মৃতির সেই ভয়ঙ্কর আহাজারি। স্মৃতি বদলানোর সাধ্য থাকলে মানুষ সবার আগে নিজের খারাপ স্মৃতি বদলাতো, কারণ দিন শেষে স্মৃতিরা ভালো থাকতে দেয় না আমাদের। সেপ্টেম্বরের 19 তারিখ, বৃহস্পতিবার। চিত্রা নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে আসার আজ 15 দিন হলো। কই, একটা সময় যে বাড়িটাকে নিজের পায়ের নিচের ভিত্তি, বেঁচে থাকার অবলম্বন মনে হয়েছিল, আজ সে বাড়ি বিহীন তো ভালোই কেটে গেল 15টা দিন। তাহলে আগে কেন মনে হতো সে মানুষগুলো ছাড়া নিজের কোনো অস্তিত্ব নেই? সময় মানুষকে বাঁচতে শেখায়। কখনো অনেক প্রাপ্তির মাঝে বাঁচতে হয়, কখনো বা বাঁচতে হয় তুমুল অপ্রাপ্তিতে। চিত্রারও সেই অপ্রাপ্তির জীবন শুরু হয়তো। অনেক তো হলো প্রাপ্তির দানা ঝাপটানো। ধানমন্ডি লেকের পাশে বড় রাস্তার কোণ ঘেঁষে যাওয়া গলিটার ভেতরের দিকের রংচটা হলুদ রঙের বাড়িটার 2 তলা 2 রুমে নির্জন ফ্ল্যাটটাতে ঠাঁই হয়েছে চিত্রার। নির্বাসন বলা চলে। চাঁদনির অনাকাঙ্ক্ষিত ক্ষতির শাস্তি স্বরূপ চিত্রা দীর্ঘ নির্বাসন ঘোষণা করা হয়েছে। খারাপ কি? নীরব বেঁচে থাকাটা মৃত্যুর জীবন্ত স্বাদ। চঞ্চল চিত্রাকেও সে স্বাদ নিতে হলো প্রিয় মানুষদের কঠিনতায়। প্রকৃতিতে তুমুল ঝড়। চিত্রা শুয়েছিল খাটে। বারান্দায় ফুলের টব পড়ে যাওয়ার শব্দে তার গম্ভীর ধ্যান নষ্ট হলো। চোখ মেলে তাকাতেই দেখে দুপুরে ঠাটা রোদে শূন্যে মিলিয়ে গেছে। মনে হচ্ছে যেন ভোর সন্ধেবেলা এটা। হুট করে প্রকৃতির এমন অসন্তুষ্ট অবস্থা দেখে বারান্দায় ছুটে গেল চিত্রা। বারান্দায় কতগুলো জামা কাপড় শুকোতে দেওয়া হয়েছে, সেগুলোই আনার জন্য এত ব্যস্ততা। জামা কাপড় আলগোছে সরিয়ে আনতেই আকাশ ভেঙে ঝপঝপিয়ে বৃষ্টি নামলো ধারার বুকে। চিত্রা ঘরের আলো জ্বালিয়ে দিল। মানুষের সঙ্গে পছন্দ করা চিত্রা আজ নীরবতার আচ্ছন্ন। ভাগ্যের জায়গাটা খুব দ্রুতই ঘুরেছে বোধহয়। বারান্দার দরজা আটকাতে গিয়ে বৃষ্টির ছাট কিছুটা গায়ে লাগলো চিত্রার। দরজার সাথে ডান হাতটার একটু জোরে ঘর্ষণ লাগাতেই ডান হাতের তালুর ওপর পড়া বড় ফোঁসাটা গলে গেল। মৃদুস্বরে আ করে উঠল চিত্রা। একটু আগে ভাতের মার গলাতে গিয়েই এই অঘটনটা ঘটেছে। অতিরিক্ত জ্বালায় চোখ টলটল করে উঠল, অথচ চিত্রা ফিক করে হেসে দিল নিজের ব্যথা দেখে। হাসতে হাসতে হাঁটু মেরে বসলো বারান্দার দরজায় হেলান দিয়ে। ফোসকা পড়া জায়গাটার দিকে তাকিয়ে কেমন যেন ভীষণ রকমের আহাচরি করা সুর, অথচ তাচ্ছিল্য নিয়ে বলল, তোর আজও ব্যথা লাগে চিত্রা? ব্যথাটা তবে এত আঘাত পাওয়ার পরেও মরেনি? নিজের করা প্রশ্নের ধ্বনি কানে বাজতে হাউমাউ করে কেঁদে উঠল সে। যখন বাড়ি ছাড়লো তখনও তো এমনই বৃষ্টি ছিল, তাই না? এমন তাণ্ডবিত চলেছিল প্রকৃতিতে, এমন ধ্বংসিত হয়েছিল চিত্রার নরম কোমল হৃদয়টা, তাই না? চোখ বুঝে চিত্রা। চোখের পাতায় ভেসে ওঠে সেদিনের রক্তাক্ত মুখের দৃশ্যটা। চিত্রা নাক মুখ দিয়ে অনবরত রক্তের স্রোত বেরিয়ে আসতে দেখে
ভয় পেয়ে যায় তুহিন। তার ভীতকণ্ঠে বাড়ির বাকি সদস্যদের দৃষ্টি পড়ে চিত্রার ওপর। মেয়েটার শরীর নিস্তেজ প্রায়। অবনী বেগম ছুটে আসে। পাগলের মতন চিত্রার চোখ মুখে পানি ছিটাতে থাকে। তুহিন হতভম্ব, সাথে হতভম্ব বাড়ির অন্যান্য মানুষেরাও। রোজা সওদাগর অনাকাঙ্ক্ষিত ঘটনায় তাজ্জব বনে যায়। বোনের এই নাজেহাল অবস্থাতে বাবাকে অটল দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয় তুহিন। বাবার প্রতি ঘৃণায় রিরি করে ওঠে তার শরীর। চিত্রা ততক্ষণে প্রায় বেহুশ অবস্থা। তুহিন বোনের হেলে যাওয়া শরীরটা দু হাতে আঁকড়ে ধরে বাবার দিকে প্রশ্ন ছুড়ে, আপনি সত্যি মানুষ তো আব্বু? নুরুল সওদাগর তেমন উৎকণ্ঠতা দেখালেন না, বরং বেশ ধীরে বলেন, ওকে ঘরে নিয়ে যাও, ডাক্তারকে কল করো। তুহিন তাচ্ছিল্য করে ওঠে। জীবনে প্রথম তার কোনো মানুষকে ঘৃণা হলো। সে মুখ ঝামটি মেরে বাবাকে বলল, আপনার সেটা না ভাবলেও হবে আব্বু, আমার বোন তো সামলে নিব না হয় আমি, আপনি বরং আপনার সংসার সামলান। তুহিনের কথা এবার একটু চিন্তার ভাঁজ পড়ল নুরুল সওদাগরের মুখে। কিঞ্চিত অবাক হয়ে বলল, তুমি ব্যবস্থা করবে মানে? যে মেয়েটা আপনাদের চক্ষুশূল সে না হয় আর আপনাদের চোখের সামনে না রইল? তুহিনের এমন পরিস্থিতিতে এমন কথা হয়তো আশা করেনি কেউ। তাই তো ফুপি ধমকে উঠে বলল, তুহিন কি বলছিস বাবু তুই? মেয়েটার এই অবস্থাতে এসব বলা লাগে? আপাতত কোনো ব্যবস্থা করার, খারাপ কিছু হয়ে গেলে পরে? ভালোই তো হবে ফুপি, আপনাদের ঘরে থাকার চেয়ে আমার মনে হয় মরে যাওয়াটা ওর জন্য সুখের, তাই না চিত্রা বড় চাচি আম্মা? বাহারের হুট করে আগমন এবং অপ্রাসঙ্গিক কথায় সবার মুখটা ছোট হয়ে এলো। নুরুল সওদাগর ধমক দিলেন বাহারকে, আঙ্গুল উঁচিয়ে বলেন, তোমাকে কেউ আমার মেয়ের ব্যাপারে বা আমার সংসারের ব্যাপারে কথা বলতে বলেছে? আপনার মেয়ে? হাসালেন তো, সুন্দর কৌতুক। তা আমি মনে করি এমন বাবার মেয়ে এমন দুর্ভাগ্যই প্রাপ্য। এই যে রক্তাক্ত হয়ে পড়ে থাকাটা তার প্রাপ্য। শুনেছি বাবারা সন্তানের বটগাছ হয়। একমাত্র আপনাদের পরিবারেই দেখলাম বাবারা সন্তানের চরম সর্বনাশের কারণ। তোমাকে দুটো চর বসানো উচিত, বেয়াদব ছেলে। আরে স্যার, আগে নিজে তো আদবটা রপ্ত করুন, তারপর না হয় অন্যকে বেয়াদব বলবেন। নুরুল সওদাগরের কথা সেখানেই থেমে গেল। বাহারের সাথে তর্কে জড়ানোটা নিহাতি বোকামি ছাড়া কিছু না। বাহার এগিয়ে আসলো চিত্রার কাছে, অহির দিকে তাকিয়ে বরফ আনার নির্দেশ দিল। অহি তৎক্ষণাৎ বরফ নিয়ে এলো। চিত্রার নাকের কাছটাতে কিছুক্ষণ বরফ ধরে রাখতেই বন্ধ হয়ে গেল রক্তের স্রোত। চিত্রার নিভু নিভু চোখে তখনও জল গড়িয়ে পড়ছে। ভেজা ভেজা কণ্ঠে অস্পষ্ট স্বরে সে বলল, আমি সত্যি চাঁদনি আপার ক্ষতি চাইনি বাহার ভাই। আমি জানি। বাহারের ছোট্ট উত্তরটা পরে জ্ঞান হারালো চিত্রা। মেয়েটার বেহাল অবস্থা দেখে বুক কাঁপলো বাহারের। সে তুহিনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তুহিন, মেয়েটাকে বাঁচাতে চাইলে নিরাপত্তা দিতে হবে, অথচ তোমার পুরো বাড়িটাই বর্তমানে তার জন্য অনিরাপদ জায়গা। যা করবে ভেবে করো। বাহারের ইঙ্গিতের কথাবার্তা হয়তো তুহিন ঠিক বুঝলো। বোনের মাথাটা চেপে ধরে বড় চাচির হতভম্ব মুখটার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কি চান? আমি তোমাদের ভালোবাসি, তার চেয়ে বেশি ভালোবাসি আমি আমার সন্তানদের। চিত্রাকে সামনে দেখলে আমার সন্তানের সর্বনাশের কথা মাথায় চলে আসে, বাকিটা তোমরা জানো। চাচির উত্তর শোনার পর তুহিন বাবার মুখের দিকে তাকালো। তার এতটুকু বিশ্বাস ছিল বাবা হয়তো এবার কিছু বলবে, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে বাবা কিছুই বললেন না আশানুরূপ। বরং নিবিড় কণ্ঠে বলেন, ভাবি আমাদের সংসারের কর্ত্রী, তার কথাই শেষ কথা। অথবা তুহিন আর কারো পিছু ডাক শুনল না, বোনকে নিয়ে এক কাপড়েই বেরিয়ে গেল। ছোট চাচি, ফুপি, অহি সবাই পিছু ডাকলো। কেবল যার ডাকার কথা ছিল সেই মানুষটাই নীরব রইল। সওদাগর বাড়ির বহু পুরনো ভিত্তিটা কেঁপে উঠল। ভাঙনের সুরে ইট পাথরগুলো যেন কেঁপে উঠল। এই বাড়িটাকে এক সূত্রে বেঁধে রাখার জন্য যেই নারী জীবনের সবচেয়ে বড় ত্যাগ করেছিল, আর সেই নারীর হাত ধরে ভাঙন শুরু। হঠাৎ বজ্রপাতে কেঁপে উঠল চিত্রা। শরীরও প্রায় কিছুটা ভিজে গেছে। চোখের কোণে সরল গতিতে বেয়ে গেল অশ্রুরা। কেমন ছাড়খাড় করা দুপুর এটা, কেমন নিস্তব্ধ করা বেলা। বৃষ্টির শব্দকে ছাপিয়ে চিত্রার ডাক ভেসে এলো যেন ভয়াবহ বাতাস ভেদ করে। চিত্রা মনে মনে ভাবলো হয়তো ভুল শুনেছে। পরবার আবারও ডাক ভেসে এলো। বারান্দার দিকে তাকাতেই ভেজা শার্টে লেপ্টে থাকা শরীরে বাহার ভাইয়ের দিকে দাঁড়িয়ে থাকতে দেখলো সে। বাহার ভাইয়ের সাথে গত সপ্তাহে দেখা হয়েছিল, এরপর আর লোকটার খোঁজ নেই। আজ হুট করে কোথা থেকে উদয় হলো সে?
চিত্রাকে ধ্যানে মগ্ন থাকতে দেখে বাহারের তৃতীয়বারের মতন নাম ধরে ডাকলো এবং নিচে আসার ইঙ্গিত দিল। চিত্রা মাথা দুললো, প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল, নিচে আসবো কেন, আপনি উপরে আসুন। বাহার বৃষ্টির জন্য ভালো করে চোখ মেলে তাকাতেও পারছে না, তবুও বারান্দার জানালা দিয়ে বেরিয়ে আসা চিত্রার মুখমণ্ডলের দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি আসলে আসো, না হয় বসে থাকো, এত কৈফিয়ত দিতে পারছি না। চিত্র অধৈর্য হয়ে বলল, দাঁড়ান দাঁড়ান, আসছি। বাহারের মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো। সে মিটমিটি হেসে বলল, তাড়াতাড়ি আসো মেয়ে, বৃষ্টি যে আমাকে ভিজে নাজেহাল করে দিচ্ছে, অথচ আমার ভেজার কথা ছিল তোমার প্রেম বৃষ্টিতে। এমন খোলামেলা অস্পষ্টে বাহারের লাগামহীন কথাতে তাজ্জব বনে গেল চিত্রা। সে দ্রুত মাথা ভেতরে ঢুকিয়ে ফেলল। লজ্জায় খানিকটা সময় চুপও ছিল। অতঃপর ফ্ল্যাটের দরজা আটকে ছুটে গেল নিচে। তুমুল বৃষ্টিতে ভিজে শীতে জুবুথুবু চিত্রার শরীর হাতে হাতে চলে এসেছে অনেকটা দূর। বাহার ভাইয়ের নাকি আজ ভেজা শহর দেখার শখ জেগেছে, সেই সব পূরণ করতেই তার ছুটে আসা। চিত্রাকে শীতে কাঁপতে দেখে আর চোখে তাকালো বাহার। ঠাট্টা স্বরে বলল, অত কাঁপাকাঁপি করে লাভ নেই মেয়ে, টিভির হিরোদের মতন গায়ে জামা খুলে দিতে পারবো না, আমারও তো লজ্জা টজ্জা আছে নাকি। বাহারের কথায় গোল গোল চোখ করে তাকিয়ে রইল চিত্রা। ভাষাহারা তার কণ্ঠ, বিস্মিত কণ্ঠে সে বলল, বাহার ভাই, আজ কথার লাগাম ছেড়েছেন নাকি? না না, ছাড়িনি, কেবল বৃষ্টির পানিতে ধুয়ে গেছে বেড়িবাদ। ও তুমি চিন্তা করো না, বৃষ্টি চলে গেলে অনুভূতিরাও আবার লুকিয়ে যাবে। বাহার ভাই জানেন, আপনি আমার বিশাল পূর্ণতা, অথচ আমি মানুষটা গোটা এক শূন্যতা। আপনিও কি তবে আমায় ছেড়ে যাবেন? ছাড়তে যদি হয় তাই তো ধরতে করছি ভয়। আপনি আমার বৃষ্টি দিনের এক কাপ চা, তুমি আমার বৃষ্টি দিনে গরম গরম খিচুড়ির মাঝে তেল তেলে ইলিশ মাছ ভাজা। মিষ্টি মিষ্টি কথাকে শেষ মুহূর্তে এসে ঠাট্টায় উড়িয়ে দিল বাহার ভাই, আবার নিজেই হাহা করে হেসে দিল। চিত্রা প্রথমে হতভম্ব হয়ে গেল, পরক্ষণে সেও হেসে দিল বাঁধন ছাড়া হাসি। ভেজা রাস্তায় তুমুল বর্ষণে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য বোধহয় এটা। দুজন মানুষ দুজনের দিক থেকে তুমুল ভেঙে যাওয়া, অথচ দুজন দুজনের সান্নিধ্যে চরম সুখী। অপ্রাপ্তির মাঝে সবাই হাসতে জানে না, সবাই হাসাতে জানে না। যারা জানে তারা প্রত্যেকে এক একজন দারুণ মানুষ। ভেজা শরীরে গরম গরম খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা দিয়ে পেট পুরে খেয়ে নিল দুজনেই। চিত্রা মাছ ভাজতে পারে না বলে খুব যত্নে সে কাজটা করে দিল বাহার ভাই। ভাবা যায় একজন অগোছালো মানুষ কোনো একটা মানুষের কাছে এসে নিপাট ভালো মানুষ হয়ে যায়। ভালোবাসা সব পারে, তাই তো ভালোবাসা সুন্দর। খিচুড়ি খেয়ে বেরোতেই চিত্রাকে থামিয়ে দিল বাহার। চিত্রা অবাক হলো, অবাক কণ্ঠে বলল, বাসায় যাবেন না? অনেকক্ষণ তো হলো। বাহার হাসলো, মিষ্টি কণ্ঠে বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বাহার চিত্রাকে ইশারা করলো পিছে তাকাতে। তখন প্রকৃতিতে বর্ষণ অবস্থানরত। চিত্রা পিছু ফিরে বৃষ্টির মাঝে ঝাপসা ঝাপসা ভাবে মানুষটার মুখ দেখে অবাক হয়ে গেল। অবিশ্বাস্য দৃষ্টিতে একবার বাহার ভাইয়ের দিকে তাকিয়ে ছুটে গেল তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। নিঃসংকোচে জড়িয়ে ধরল সেই মানুষটাকে। চোখের মাঝে তখন তুমুল খুশির অশ্রুরা। শক্ত করে মানুষটাকে চাপটে ধরে কন্দনরত সুরে সে বলল, তোমার মতন কেউ আমাকে ভালোবাসতে পারেনি, ওরা আমায় ভালোবাসেনি। সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।